আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না। যদি সার্জিস না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না। যদি আজকে ওরা না থাকতো প্রিয় তারেক রহমান আসতে পারতেন না দেশে। আমরা আপনার মাকে মুক্ত করে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। প্রিয় তারেক রহমান আসতে পারতেন না দেশে। আমরা আপনার মাকে মুক্ত করে দিয়েছিলাম। রক্ত আমরা দিয়েছি। উনি বলেছিলেন ওদের হাতে গোলামের জঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না। যদি সার্জিস না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না। যদি আজকে ওরা না থাকতো আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারতো না। ওরা জীবনের মায়া ত্যাগ না করে আর আন্দোলন না করতো। আশ্চর্য, আপনারা মারলেন, মব সৃষ্টি করলেন, লোকদেরকে বন্দি করে রাখলেন, চোখটা কেড়ে নিলেন, তারপরে আবার উল্টো তাদের উপরে মামলা দিলেন। কি মামলা? যে তারা আইফোন ছিনতাই। ধন্যবাদ, অন্তত একটা দামি ব্র্যান্ডের ফোন। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। সংসদে আপনারা দেখেছেন, আমরা পরিষ্কার বলেছি নির্বাচন তো একটা হয় নাই, দুটো হয়েছে। শপথ দুইটা নেওয়ার কথা ছিল, আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? 14 নির্বাচনে বলা হয় সেখানে অবুঝ নিরীহ প্রাণীরা গিয়েছিল, মানুষ ভোট দিতে যায়। 18 সালের নির্বাচন ধৈর্য ধরতে পারে নাই, নিজেদের কর্তৃত্বে নিয়ন্ত্রণে সব কিছু থাকার নির্বাচনের আগের রাতেই সবকিছু সাবাড় করে ফেলেছিল। এই জন্যে অত্যন্ত ইনোসেন্ট একটা কান্ট্রি, কিন্তু বিশ্বে পাওয়ারফুল। তাদের বাংলাদেশি রাষ্ট্রদূত বলেছিলেন যে এটা মিডনাইট ইলেকশন, জনগণও তাই বলত। আর 24 সালে এসে আমিডামি করলেন। তো এই নির্বাচনগুলোকে জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান, কিন্তু আবার সেই একই আয়োজন। আর মানুষের অভিপ্রায়কে যারা অপমান অগ্রাহ্য করে, জনগণ তাদের অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে এমনভাবে প্রত্যাখ্যান করে যে শেষ পর্যন্ত এই সৎসাহসটাও থাকে না যে নিজের দেশে আমি থাকি, আমি ফেস করি। দেশ ছেড়ে পালাতো ভাই। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছিল? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে। তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়। কেন এটা শুনতে হবে? কেন এটা দেখতে হবে? জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। তারা সেখানে আইফোন ছিনতাই করতে। তো সেদিন আমি বলেছিলাম যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছেন। সম্ভবত এই জাতি একটা দুর্ভাগা জাতি, নইলে পদে পদে শাসক গোষ্ঠী কেন জাতির সাথে এত প্রতারণা করে? কথা দিয়ে কেন কথা রাখে না? কেন নিজেদের কথার বাইরে চলে গিয়ে উল্টাটা করে? কিন্তু আবার জাতি সৌভাগ্যবান যে কোনো প্রতারককে এই জাতি ছেড়ে দেয়নি, ছেড়ে দিবে না। রাজনীতিতে আমাদের সহনশীল আচরণ করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে ফ্যাসিবাদ পতনের পরে বাংলাদেশে আমরা যারা আছি সবাই কিন্তু কম বেশি ফ্যাসিবাদ পতনের সাথে সম্পৃক্ত। সবাই চেষ্টা করেছে নতুন বাংলাদেশ গঠন করার জন্য। কেউ 16 বছর পর্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছে, কেউ হয়তো গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে। কোন বড় রাজনৈতিক দল মিছিল, মিটিং, বিভিন্ন সভা সমাবেশ করতে গিয়ে জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। এক বাক্যে গত 16 বছর পর্যন্ত আমরা যারা ছিলাম তারা কম বেশি সকল রাজনৈতিক দলের মধ্যেই নির্যাতনের সংখ্যাটাই বেশি ছিল, নির্যাতিত মানুষ বেশি ছিল। এর অন্যতম একটি কারণ ছিল ফ্যাসিবাদ এমন ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, বাংলাদেশের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণের অধিকার সবকিছু নস্যাৎ করে দিয়ে একক ক্ষমতায়ন করেছিল গত 16 বছর। তো বাংলাদেশে এই মুহূর্তে তো আওয়ামী লীগ আর নেই, ফ্যাসিবাদ আর নেই, শেখ হাসিনা আর নেই, এবং তারা তাদের দোষে নেই। আমরা কেউ বলছি না তাদেরকে কেউ চাপিয়ে রাখছে। তারাই 5ই আগস্ট, এই জুলাই মাসের, যেটাকে আমরা 36শে জুলাই বলি, আগস্ট মাসের 5 তারিখে তিনি বাংলাদেশ থেকে পলায়ন করে তার প্রিয় দেশ, যেটা সবসময় তিনি লালন করেন, পালন করেন, সেখানে কিন্তু চলে গিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, একই মতের না হলেও
ভিন্ন মত হলেও একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেটা হচ্ছে হাসিনার পতন। সেই মানুষগুলোই কেন যেন প্রতিদিন লেখালেখিতে, বক্তব্যে একে অপরের প্রতি চূড়ান্ত পর্যায়ে গিয়ে বিষোদ্গার শুরু করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই কার্যক্রম করার সময় এখনো মনে হয় বাংলাদেশের জন্য আসে নাই। বাংলাদেশে আগামী কয়েকটা বছর আমাদের অন্ততপক্ষে সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের পথ চলা উচিত। আমরা যদি সেটা করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু যাদেরকে আপনারা তাড়িয়েছেন, যেই ফেসিবাদ পালিয়েছে, সেই ফেসিবাদ কিন্তু দূরে বসে আপনাদের এই অবস্থা দেখে তারা কিন্তু অট্টহাসিতে হাসবে, তারা কিন্তু ষড়যন্ত্র বুনবে। তাতে আপনার আমার কোনো কল্যাণ নেই, বরং অকল্যাণ। আমি বেশ গবেষণা করে দেখলাম যে বর্তমান সময়ের যত টকশো হয়, আলোচনা হয়, বিষয়বস্তু তাহলে কি? বিষয়বস্তু দেখা যায় আমি বলছি বিএনপির বিরুদ্ধে, বিএনপি বলছে আমার বিরুদ্ধে, জামাত বলছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি বলছে জামাতের বিরুদ্ধে, এনসিপি বলছে জামাত কিংবা বিএনপির বিরুদ্ধে। এই আমরা মানে এখানে আর কোনো বাহিরের লোক লাগবে না, শত্রুতার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। এরকম একটি চরম মাত্রার জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। এর মানে এই নয় যে আমরা সমালোচনা করব না। আমরা সমালোচনা করব, আলোচনা করব, ডিবেট করব, সংসদের ভিতরেও আলোচনা করব, রাজপথেও আন্দোলন করব। সেটা এমন একটা জায়গায় হতে হবে আমাদের যেন সকলের গোল একটা থাকে যে ফেসিবাদ নির্মূল। কোনো অবস্থাতেই ফেসিবাদের সাথে সম্পৃক্ত কারো সাথে আমাদের সম্পর্কের জায়গাটা ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। আর ফেসিবাদ বিরোধী শক্তি যারা, তারা সবাই অন্তত পক্ষে এক টেবিলে বসতে পারি, একসাথে খেতে পারি। চায়ের টেবিলে বসলে যাতে একজন আর একজনের চেহারা দেখলে লজ্জা পেতে না হয়, ওরকম একটা আচরণ আমাদের মনে হয় ডেভেলপ করা দরকার। সেটা আমি বলছি নিজের ক্ষেত্রে যে আমার জন্য যেমন ডেভেলপ হওয়া দরকার, সেটা আমাদের সবার ক্ষেত্রেই হওয়া দরকার। দেখেন, আমরা দীর্ঘদিন লড়াই করে, সংগ্রাম করে আজকের এই বাংলাদেশটা পেয়েছি। এটা কারো একক কোনো ক্রেডিট নয়, এটা সকল নির্যাতিত মানুষের, যে নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, তার রেজাল্ট হিসেবে হয়তো মহান রব আমাদেরকে সাহায্য করেছেন বিদায় আমরা সবাই মিলে সেটা পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।